নেকলেস গল্পটি লিখেছেন ফরাসি রাইটার গিদা মুপাসা, যেটা বাংলায় ট্রান্সলেট করেছেন চট্টগ্রামের পূর্ণেন্দু দস্তিদার। এবং এই নেকলেস গল্পটার মুদ্রা কথাটা আমি যদি বলি, এখানে একটা মেয়ে ছিল যে অনেক উচ্চাভিলাষী। সে একটা পার্টিতে যাবে বলে তার স্বামীকে বলল যে আমার তো ভালো ড্রেস নাই, আমার তো ভালো গয়না নাই, আমি কিভাবে ওই পার্টিতে যাব। তখন তার স্বামী অনেক কষ্টে জমানো 400 ফ্রা, অর্থাৎ ফ্রান্সের যে মুদ্রার কথা বলা হচ্ছে, যে ধরো 400 টাকা দিয়ে সে তার জন্য একটা ড্রেস কিনে আনলো। এবং এই টাকাটা সে জমিয়ে রেখেছিল বন্দুক কিনবে, বন্দুক কিনে তার বন্ধুদের সাথে সে শিকার করবে। সো নিজের স্ত্রীকে খুশি করার জন্য নিজের শখটাকে বিসর্জন দিয়ে সেই 400 ফ্রা দিয়ে তার জন্য একটা জামা কিনে এনেছে। আমরা যেমন 400 টাকা বলি, ফ্রান্সে 400 ফ্রা বলা হয়। সো ওই টাকা দিয়ে সে যখন তোমার ওই ড্রেসটা কিনে এনে দিল, তখন তার স্ত্রী বলছে যে আমার তো ভালো কোনো গহনা নেই। তখন তার স্বামী তাকে বলল, তুমি তোমার যে ধনী বান্ধবী আছে ফার্স্ট ইয়ার, তার থেকে তুমি একটা গহনা ধার নিয়ে আসো। এবং সেই গহনাটা সে ধার নিয়ে এসে সে পার্টি শেষে বাসায় এসে দেখে সে গহনাটি সে হারিয়ে ফেলেছে। এবং এই গহনাটা এখন তো তার বান্ধবীকে সে ফেরত দিতে হবে। তারা অপরূপ একটা গহনা খুঁজে বের করে কিনে এনে সেই বান্ধবীকে দেয়, এবং সেই গহনার দাম পড়ে 36,000 ফ্রা। অর্থাৎ তারা যাদের কাছে 400-500 টাকা নেই, তারা 36,000 টাকা দিয়ে আরেকটা নেকলেস, অর্থাৎ হীরার নেকলেস ছিল সেটা বানিয়ে তার বান্ধবীকে দেয়। আর এই 36,000 টাকা তাদের জোগাড় করতে প্রায় 10 বছর সময় লেগে যায়। অর্থাৎ ওই একদিনের আনন্দকে উদযাপন করতে গিয়ে পরবর্তী 10 বছর তাদেরকে কষ্ট করতে হয়েছে। এটাই মূল ঘটনা, যে মূল ঘটনাটাকে আমরা ধাপে ধাপে এই আজকের ক্লাসে দেখব। এবং যারা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য নেকলেস গল্পটা পড়বা ভাবছিলে, আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পেইড ব্যাচে এমন সুন্দর করে বুঝিয়ে দিব যাতে করে তোমার সিকিউ, এমসিকিউ কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউ এবং লিখিত পরীক্ষা ওভারঅল কভার হয়ে যায়। এবং তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, এইচএসসির যেই বোর্ডেই পরীক্ষা দাও, তুমি আজকের ক্লাসের মধ্যে A to Z সব শেষ করতে পারবা। ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিংবা গুচ্ছ যেখানেই দাও। এছাড়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা, সাস্ট, কুমিল্লা সব জায়গায় তুমি কমন পাবা। সো নেকলেস গিদা মুপাসা আর পূর্ণেন্দু দস্তিদার এটাকে ট্রান্সলেট করেছেন এই গিদা মুপাসা। এই পূর্ণেন্দু দস্তিদার। গিদা মুপাসার জন্ম 1850 সালের 5 আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে, এবং তার সম্পূর্ণ নাম হেনরি রেনরি অ্যালবার্ট গিদা মুপাসা। তাহলে হেনরি রেনরি অ্যালবার্ট গিদা মুপাসা, হেনরি রেনরি অ্যালবার্ট গিদা মুপাসা, হেনরি রেনরি অ্যালবার্ট গিদা মুপাসা। চমৎকার, মজা করে পড়তে পারো। তার পিতামাতার নাম যদিও দরকার নাই, তাও দেয়া আছে গুস্তাভ দা মুপাসা, আর মাতার নাম তোমার লরালি পয়টিভিন। তারপরে যদি দেখো শিক্ষা জীবনে তিনি 1867 খ্রিস্টাব্দে মুপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত ঔপন্যাসিক গুস্তেভ ফ্লোবেয়ারের সঙ্গে তার পরিচয় ঘটে। সাহিত্য সাধনা, তিনি কাব্য চর্চা দিয়ে মুপাসার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসাবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তিনি ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে প্রভাবিত না হয়েও তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ মুপাসার রচনাকে তাৎপর্য। তিনি নির্দিষ্ট কোনো ধর্মীয় অনুভূতি বা সামাজিক অনুভূতিতে বিশ্বাস না করে তিনি নিরপেক্ষভাবে তার অবজারভেশনের উপরে তার সাহিত্য চর্চাটাকে করে গিয়েছেন। এছাড়াও পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লোবেয়ার মুপাসার সাহিত্য জীবনের অভিভাবক হিসেবে পরিচিতি পান। ফ্লোবেয়ারের বাসায় মুপাসার পরিচয় ঘটে এমিল জুলা ও ইভান তুর্গেনিভ সহ বিভিন্ন বিখ্যাত লেখকদের। অর্থাৎ কোন এমিল জুলা, তারপর ইভান তুর্গেনিভ, তারপর তোমার ফ্লোবেয়ারের, এদের নামগুলোকে একটু মাথায় রাখবে যে কোন বিখ্যাত লেখকের সাথে তার পরিচয় হয়েছিল বাল্যকালে। তিনি 1893 খ্রিস্টাব্দের 6 জুলাই মৃত্যুবরণ করেন। তার বেশি বছর বাঁচেননি। 1850 সালে যদি জন্মগ্রহণ করেন, 1893 সাল মাত্র 43 বছরের মতো বেঁচে ছিলেন। আর অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার 1909 সালের 20 জুন চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। একটু মাথায় রাখবা, 1909 সালে তিনি জন্মগ্রহণ করেন। আর 1908 সালে আমাদের মাসি পিসি যে গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1908 সালে সাঁওতালপাড়া গ্রামে। তাহলে দেখো 1909 তিনি চট্টগ্রামে, আর এর আগের বছর 1908 সালে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। পূর্ণেন্দু দস্তিদারের পিতার নাম চন্দ্রকুমার দস্তিদার, মাতার নাম কুমিদুনি দস্তিদার। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন পূর্ণেন্দু দস্তিদার।
তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ, সমাজ ভাবুক লেখক হিসাবে তার খ্যাতি ছিল, অর্থাৎ তিনি সমাজের জন্য ভাবতেন। সমাজ ভাবুক লেখক হিসাবে এই পূর্ণেন্দু দস্তিদারের অনেক খ্যাতি ছিল। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেয়ার কারণে কারাবরণ করেন, অর্থাৎ তিনি মাস্টারদা সূর্য সেনের সাথে কানেক্টেড ছিলেন এবং যুব বিদ্রোহে তিনি অংশগ্রহণ নিয়ে কারাবরণও করেছিলেন তৎকালীন সময় ইংরেজদের কারণে। তিনি 1971 সালের 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। তাহলে দেখো, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নেওয়ার জন্য ভারতে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন, তার মানে মুক্তিযুদ্ধের একটা বড় অবদান আমরা তার পক্ষ থেকে পাই। তারপরে দেখো, তার উল্লেখযোগ্য রচনা অর্থাৎ পূর্ণেন্দু দস্তিদারের কবিয়াল রমেশশীল এবং স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা, এগুলাকে একটু দেখে রাখবা। পরীক্ষায় অনেক সময় পূর্ণেন্দু দস্তিদার রিলেটেড প্রশ্ন আসলে তার লেখা বইগুলো সম্পর্কে যেন তোমার একটা স্পষ্ট ধারণা থাকে। তারপরে শেখবের গল্প এবং মুপাসার গল্প হচ্ছে তার অনুবাদ গ্রন্থ, তিনি অনুবাদ করেছেন। এর মধ্যে শেখবের গল্প আর মুপাসার গল্প, এই যে মুপাসার গল্প এই বইয়েরই একটা চমৎকার গল্প নেকলেস, যেটা আমাদের এইচএসসি পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। নেকলেস গল্পটি বিশ্ববিখ্যাত গল্পাকার গীদা মুপাসার নেকলেস গল্প গ্রন্থ থেকে সংকলিত। এটি তার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম লা পারুরে। তাহলে পরীক্ষা অনেক সময় আসে, নেকলেস গল্পটির ফরাসি নাম কি? লা পারুরে। 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গাউলইস ফরাসি ভাষায় গল্পটি প্রকাশিত হয়। তাহলে নেকলেস গল্পের ফরাসি নাম কি এবং এটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছে সব আমরা জেনে নিলাম। 1884 সালে এবং লা গাউলইস পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এটার ফরাসির নাম হচ্ছে লা পারুরে। দেখো, লা পারুরে। সো এই জিনিসগুলো আমরা একটু ধরে ধরে মাথায় রাখবো। 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গাউলইসে এটা প্রকাশিত হয়। এরপরে আমরা যদি মূল গল্পটাতে যাই, যে গল্পটা আমাদের পাঠ্য বইয়ে আছে, আমরা একেবারে ধরে ধরে পড়বো যাতে করে এমসিকিউ সিকিউ সব কিছু ক্লিয়ার হয়ে যায়। গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আমি ইয়েলো কালার করে দিয়েছি, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা এইচএসসি হোক কিংবা বিশ্ববিদ্যালয়ে। দেখো, সে ছিল চমৎকার এক সুন্দর তরুণী, নিয়তির ভুলেই যেন এক কেরানি পরিবারে তার জন্ম। তাহলে শুরুতে কেরানি পরিবারে কার জন্ম? এই গল্পের যে নায়িকা তার কথা বলা হচ্ছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা, পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। বলা হচ্ছে যেহেতু সে সামান্য কেরানি পরিবারে জন্মগ্রহণ করেছে, সেও একটা শিক্ষা পরিষদ অফিসের সামান্য কেরানির সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কারণ তার তো বড় আশা নাই, যেহেতু নিজে একটা গরিব ফ্যামিলিতে বা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছে, তাই উচ্চাভিলাষী হওয়ার যে স্বপ্নটা, সে আকাঙ্ক্ষাটাই সে করে না, কারণ তার কন্ডিশন অনুযায়ী সে একটা স্বামী পেয়েছে এবং ওইরকম একটা কেরানি পদের স্বামীর সাথেই বিয়ে হয়েছে, যেরকম তার বাবা একজন কেরানি। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো। নিজেকে সজ্জিত করার অক্ষমতা অর্থাৎ তার তো টাকা পয়সা নাই, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবে, তাই সে সাধারণভাবে থাকতো। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসাবে সে ছিল অসুখী। কিন্তু তার মতো যারা এরকম কেরানির বউ, তাদের মধ্যে সে ছিল একটু অসুখী। যেহেতু তোমার মধ্যে উচ্চবিলাসী একটা লোভ, একটা আকাঙ্ক্ষা কাজ করবে, তুমি যখন তোমাকে নিয়ে স্যাটিসফাইড হতে পারবা না, সেই ক্ষেত্রে সবসময় তুমি একটা দোটানা, একটা চিন্তার মধ্যে থাকবা। সো সেই জায়গা থেকে বলা হচ্ছে তার মতো যারা ছিল এরকম কেরানির স্ত্রী, তার মধ্যে তিনি একটু বেশি অসুখী ছিলেন। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসাবে সে ছিল। তাদের কোনো জাতিবর্ণ নেই, কারণ জন্মের পর পরিবার থেকেই তারা স্ত্রী সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য। তাহলে দেখো যে প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য। যদি বলা হয় যে এই গল্পের নায়িকা, তার নাম হচ্ছে মাতিলদা, আমরা একটু পরেই তার সম্পর্কে জানবো, তো বলা হচ্ছে এই গল্পের নায়িকাদের আভিজাত্য কি? প্রকৃতিগত সুরুচি ও বুদ্ধির নমনীয়তা হচ্ছে তাদের আভিজাত্য। যদি এমসিকিউতে আসে তাহলে আমরা যেন লিখে দেই, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। তো বলা হচ্ছে তাদের যেহেতু প্রকৃতিগত সুরুচি ও বুদ্ধির একটা তোমার হচ্ছে নমনীয়তা আছে, তাই তারা সাধারণ হলেও অনেক বড় ফ্যামিলির মেয়েদের সাথে নিজেদেরকে তুলনা করতে পারে। সর্বদা তার মনে দুঃখ, তার ধারণা যত সব সুরুচিপূর্ণ বিলাসী বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার, বিভিন্ন জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদি লক্ষ্য করতো না, সে এত দুঃখিত ও ক্ষুব্ধ হতো না। বলা হচ্ছে যে
সে মনে করে যে আমি এর চেয়ে বেশি ডিজার্ভ করি, এরকম একটা ঘর, দেয়াল, রং নাই, সব কিছু পুরনো, এই জিনিসটা আমার জন্য না, আমি এর চেয়ে বেশি বেটার ডিজার্ভ করি। বলা হচ্ছে তার বয়সের অন্যান্য মেয়ে তার সিচুয়েশনে থাকলে এত কিছু খেয়াল করতো না যে দেয়ালে রং আছে কি না, টেবিলটা কতদিনের পুরনো, চাদরটা কতদিনের ময়লা, এগুলো তারা খেয়াল করতো না, কিন্তু সে করতেছে কারণ সে তো ভাবে যে নিজে আরও বেটার কিছু ডিজার্ভ করে। এত দুর্বলভাবে মানে জন্মে মৃত্যুবরণ করার জন্য তার জন্ম হয়নি, সে আরও বেটার কিছু ডিজার্ভ করে, সেইগুলোর জন্য কষ্ট পেত। যে খর্বাকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত। সে ভাবত তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জার আলোকমণ্ডিত বা মণ্ডিত পার্শ্বকক্ষ। তো সে ভাবছে যে আমার অনেক সুন্দর ভালো ইন্টেরিয়র করে একটা বাসা থাকবে, ব্রোঞ্জ, সোনা দানা এগুলা দিয়ে আমার খাবার প্লেট থাকবে, মানে একেবারে হাইফাই জিনিসপত্র। আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহবৃত্ত, বলা হচ্ছে দুইটা মোটাসোটা ঘরে কাজ করার মতো মানুষ থাকবে যে আমার ঘরের কাজগুলো করে দিবে। তারা খাটো পায়জামা পরে যে বড় আরামকে দাঁড়ায় দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হওয়া নিদ্রালু হয়ে উঠেছে। নিদ্রালু মানে ঘুম আসে এরকম, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, মানে যেখানে সবাই বসে বৈঠক করে আড্ডা দেয়, পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে। তাহলে যদি বলা হয় রেশমি পর্দা কীরকম, পুরনো রেশমি পর্দার কথা বলা হচ্ছে এই নেকলেস গল্পে, যে সেখানে কি ঝুলবে, পুরনো রেশমি পর্দা ঝুলবে। পরীক্ষায় যদি বলা হয় যে মাতিলদা লাইসিলের ঘরে কি ঝুলার কথা বলা হচ্ছে, পুরনো রেশমি পর্দা থাকবে, তাতে বিভিন্ন চমৎকার আসবাব যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল 5টায় গল্পগুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। তো সে বলা হচ্ছে পরিচিত আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, বলা হচ্ছে যেসব সুন্দর পুরুষরা, মেয়েরা সাধারণত যেসব সুন্দর ছেলেদেরকে পেতে চায়, এরকম সুন্দর পুরুষরা আসবে তার ঘরে এবং সেখানে বসে গল্প গুজব করবে। এইটাই তার মনের একটা বাসনা যে আমি তো আরও বেটার কিছু ডিজার্ভ করি, সুন্দর সব মেয়েরা যেরকম ছেলেদেরকে কাছে পেতে চায় ওইরকম একটা ছেলে আমার কাছে থাকবে, তাদের সাথে আমি গল্প গুজব করব। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিল তার স্বামীর বিপরীত দিকে। সে সখন সন্ধ্যা বুঝে বসে এবং খুশির আমোজে তার স্বামী বড় সুরুয়ার পাত্রটির ঢাকনা তুলতে তুলতে বলে। তো বলা হচ্ছে যে একটা টেবিল ক্লথ ছিল, তার স্বামী আসছে সন্ধ্যা বুঝে, অর্থাৎ সন্ধ্যার ভোজ বলতে সন্ধ্যাবেলা তারা নাস্তা খাবে। তো এমন সময় বড় ঢাকনা দিয়ে রাখা পাত্রটি তুললো এবং তুলতে তুলতে তার স্বামী বলতেছে, ও কি ভালো মানুষ, ওর চেয়ে ভালো কিছু আমি চাই না। তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সন্ধ্যাবোঝার কথা, উজ্জ্বল রৌপ্য পাদিত্র মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্র শোভিত কারুকার্য পর্দা দিয়ে ঢাকা দেয়াল এর কামনা। সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরা। তাহলে রোহিত মাছের টুকরাটি কোন কালার? গোলাপি রঙের। সো তুমি যখন পরবর্তীতে আমাদের এই পিডিএফটা পড়বা, গুরুত্বপূর্ণ লাইন এমসিকিউর জন্য দাগানো থাকবে, যেটা তুমি দাগিয়ে পড়ার কথা। অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। প্রণয় লীলা মানে হচ্ছে প্রেম কাহিনী, যেটা তোমার প্রণয় লীলা মানে দুঃখ কষ্ট, মানে প্রেম কাহিনী এবং হচ্ছে বিচ্ছেদের যে ঘটনাগুলো হয় লাইলি মজনু টাইপ, এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। তার মানে এইখানেও সে কল্পনাতে আছে যে আমি কি এইসবের মধ্যে থাকবো, এরকম একটা সন্ধ্যা বুঝ হবে। সে আবার কল্পনায় চলে যায় যেখানে আমি রোহিত মাছের টুকরা খাবো গোলাপি রঙের, আমি হচ্ছে মুরগির পাখনা চাবাবো, মানুষ আমাকে সেবা যত্ন করবে, আমার জীবনটা একটা আনন্দ বা আড়ম্বরপূর্ণ জীবন হওয়ার কথা। তার কাছে ফ্রক বা জড়ুয়া গহনা নেই বলতে কিছুই নেই, অথচ ওই সব বস্তুই তার প্রিয়। বলা হচ্ছে তার কাছে কোনো ভালো জামা নেই, কোনো গহনা নেই, কিন্তু এইগুলোই তার সবচেয়ে প্রিয় জিনিস। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি। ওইসব বলতে কি? গহনা এবং ফ্রক। যদি বলা হয় ওইসব বলতে কি? গহনা ও ফ্রকের কথা বলা হচ্ছে। চালাক প্রণয় চাচিকা হবার মানে বলা হচ্ছে তার এরকম মানে একটু হাইপে ওটা, একটু ফ্ল্যাক্স নেওয়া, তাকে নিয়ে সবাই কথাবার্তা বলবে, এর অনেক ইচ্ছা তার মধ্যে পালন হয়। তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল। বলেছে তার কনভেন্টের সহপাঠিনী, বলেছে তার একটা বান্ধবী ছিল ধনী, তার সঙ্গে দেখা করতে ভালো লাগতো না, কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো, বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্য সমস্ত দিন ধরে কাঁদতো। সো তার এক বান্ধবী ছিল ধনী, তাকে দেখে সে এসে সারাদিন কান্নাকাটি করতো
এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। সে বলল, এই যে তোমার জন্য এক জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো। তাতে নিচের কথাগুলো মুদ্রিত, জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্য। তাহলে দেখো, জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্য আগামী 18ই জানুয়ারি। তাহলে যদি বলা হয় তাদের দাওয়াত ছিল কত তারিখ? 18ই জানুয়ারি সন্ধ্যায় তাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লাইসেলের উপস্থিতি কামনা করে। সো মাদাম লাইসেল হচ্ছে নায়িকা যার কথা আমরা বলছি, আর মসিয়ে মানে হচ্ছে পুরুষদেরকে সম্বোধন করা হয়। সো এখানে যে স্বামী তাকে এবং তার স্ত্রীকে ওই শিক্ষামন্ত্রী তাদের বাসায়, তা শিক্ষামন্ত্রী এবং তার স্ত্রী একটা দাওয়াত দিয়েছেন যে সন্ধ্যায় একটা পার্টি হবে, তোমরা আসবা। এবং এটা তার স্বামী খুব কষ্টে ম্যানেজ করেছে তার স্ত্রীর জন্য। সে ভেবেছে যে আমার স্ত্রী যেহেতু চাকচিক্য পছন্দ করে, এটা দিলে হয়তো আমার স্ত্রী খুব খুশি হয়ে যাবে। তার স্বামী যেমন আশা করেছিল তেমন খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করলো। তাহলে যদি বলো কোথায় নিক্ষেপ করেছিল, সে একটু কষ্ট পেয়ে টেবিলের উপর মানে এইভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে যে তোমার খাম তুমি রাখো, যে আমার এটার দরকার নেই। কেন? কারণ সে কষ্ট পেয়েছে, আমি যে সেখানে যাব, আমার তো ভালো জামা গহনা কিছুই নেই। এই যে দেখো, ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো হচ্ছে যে তুমি আমাকে ওইখানে কেন নিয়ে যেতে যাও? অপমান করতে। কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, তুমি বাইরে কখনো যাও না, তাই এক সুযোগ, চমৎকার এক সুযোগ। এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চায় কিন্তু খুব বেছে বেছে দেয়া হচ্ছে, কর্মচারীদের বেশি দেয়া হয়নি। সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি কি মনে করো? বলা হচ্ছে যে ওইরকম একটা জায়গায় আমি কি পরে যাব বলে তুমি মনে করো? সে ওই সম্পর্কে কিছু ভাবেনি, তাই সে বিব্রতভাবে বলল, কেন? আমরা থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পরো সেটা পরবে, ওটা আমার কাছে খুব সুন্দর লাগে। তো তার স্বামী আসলে ভেবে দেখেনি যে তার স্ত্রী কি পরে যাবে। সে চিন্তা করছে যে এই কার্ডটা নিয়ে গেলে, আমন্ত্রণপত্রটা, আমার স্ত্রী খুব খুশি হয়ে যাবে। কিন্তু তার স্ত্রী বলছে যে এটা তুমি নিয়ে আসছো, এটা দিয়ে আমি কি করব? আমি তো সেখানে যাওয়ার মতো ড্রেস নাই। তখন তার স্বামী উঠে বলছে, কেন? আমরা থিয়েটার দেখতে যাই, অর্থাৎ মুভি দেখতে যে ড্রেসটা পরে যাও ওইটা পরবো, ওইটা পরলে তো তোমাকে খুব দারুণ লাগে। তার স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক, এবং নির্বাক মানে চুপ করে যায়, হতবুদ্ধি, মাথা কাজ করে না। তার চোখের পাশ থেকে বড় বড় দুফাটা অশ্রু তার গালের উপর দিয়ে গড়িয়ে পড়লো। অর্থাৎ তার স্বামী তার স্ত্রীর দুঃখ দেখে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। সে থতমত বলল, কি হলো তোমার? প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্ত দমন করে তার সিক্ত গণ্ডু মুছে ফেলে শান্ত কণ্ঠে এবং জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে, কাঠখানা নিয়ে তাকে দিয়ে দাও। সো এই জায়গায় স্ত্রী একটা পাঞ্চ খেললো। স্ত্রী কি বললো যে আমি আসলে সেখানে কি পরে যাব? তোমার কোনো বন্ধুর স্ত্রীর যদি ভালো জামা থাকে, তুমি সেই বন্ধুকে কাটটি দিয়ে বলো তার স্ত্রী যেন সেখানে যায়। সে মনে মনে দুঃখ পায়। তারপর সে জবাব দেয়, মাতিলদা। তাহলে দেখো, মাতিলদা হচ্ছে তার স্ত্রী, মানে বউয়ের নাম, মাতিলদা লাইসেল, যাকে নিয়ে আমরা কথা বলছি। বেশ, তো চলো আলাপ করি আমরা। এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চালাবে, অথচ বেশ সাদে সাদে, তার দাম আর কত হবে? কয়েক সেকেন্ডে মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। তো তার স্বামী তো খুব হিসেবি, মানে তার হাজব্যান্ড খুব হিসেবি মানুষ। সো এখানে বলা হচ্ছে যে তার যে হিসেবি হাজব্যান্ড, তার হিসেবি হাজব্যান্ডকে সে যদি খুব বাড়িয়ে একটা পোশাক কিনতে বলে, মানে দাম বৃদ্ধি করে যদি বলে, তাহলে স্বামী ডিরেক্ট না করে দিবে, প্রত্যাখ্যান করে দিবে যে এটা নিতে পারবো না, এত টাকা তো নাই। সো সে ভেবে চিন্তে এমন একটা সংখ্যা বলার চিন্তা ভাবনা করে যেই সংখ্যাটা তার স্বামী মেনে নিবে। সো সেই জায়গায় বলা হচ্ছে, শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলে, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে কেনা যাবে। তাহলে এটা মাথায় রাখবা, কত? 400 ফ্রার কথা বলছে, যে 400 ফ্রা হলে, ফ্রা মানে হচ্ছে ওই ফ্রান্সের মুদ্রার কথা বলা হচ্ছে, যে 400 ফ্রা হলে আমরা এটা কিনতে পারবো। শুনে তার মুখ ম্লান হয়ে গেল। তাহলে যদি পরীক্ষায় বলা হয় স্বামীর মুখ কেন ম্লান হয়ে গেল যখন শুনলো যে তার স্ত্রীর ড্রেসের দাম 400 ফ্রা। তার যেসব বন্ধু গত রবিবার নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল, তাহলে তার বন্ধুরা কোথায় গিয়েছিল? নান্তিয়ারের সমভূমিতে। তাহলে পরীক্ষায় যদি আসে এখানে কোন সমভূমির কথা বলা হচ্ছে? নান্তিয়ারের সমভূমি। কবে গিয়েছিল? গত রবিবারে। তারিখগুলা, বারগুলা মনে রাখবা। এবং বলা হচ্ছে কি পাখি শিকার করতে গেছে? ভরত পাখি। আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল। তো সে বলছে তার বন্ধুদের সাথে সে যায় তোমার
বন্ধুদের সাথে সেও শিকারে যাবে। নান্তিয়ারের মরুভূমিতে বন্ধুরা ভরত পাখি শিকারে গিয়েছিল, আগামী গ্রীষ্মকালে গরমের দিনে সেও শিকারে যাবে, এর জন্য সে 400 ফ্রা জমিয়েছিল। তো সে চিন্তা করলো, যাক টাকা পয়সা দিয়ে কী করবো, স্ত্রী সুখে থাকলে পরিবারের সুখ থাকবে। তো সে চিন্তা করলো যে বেশ, তো আমি তোমায় 400 ফ্রা দেবো, কিন্তু তুমি বেশ একটি পোশাক কিনে নিও। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লাইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয়। অবশ্যই তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী, তো বল নাচের কথা বলতে, বল হচ্ছে একটা নাচ যেটা একসাথে স্বামী স্ত্রীরা মিলে বল নাচ করে। সো ওই নাচের সময় যতটা এগিয়ে আসতেছে তার মতে, মানে বল নাচটা কোন দিন হবে, ওই যে অনুষ্ঠান যেটা 18 জানুয়ারি তাদের দাওয়াত দেওয়া হয়েছিল, সো 18 জানুয়ারির দিকে যত সময় এগোতে থাকে তার স্ত্রী আরও বেশি উদ্বিগ্ন হতে থাকে, খুশি হওয়ার বিপরীতে, কারণ তার ড্রেস তো রেডি। তো এক সন্ধ্যায় সে বলতেছে, তোমার হয়েছে কি? এক সন্ধ্যায় স্বামী বলতেছে স্ত্রীকে, গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন অদ্ভুত ঠেকছে, যে গত 2-3 দিন তোমার কাজকর্মগুলো তো ভালো লাগছে না। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা, একটা দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে, তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে। স্বামী বলল, কিছু সত্যকার ফুল দিয়ে তুমি সাজতে পারো এই ঋতুতে, তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2টি বা 3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। তো সে বলছে, তুমি তো 10 ফ্রা দিয়ে, তাহলে গোলাপ ফুল কেনার জন্য কত টাকার কথা বলছে? 10 ফ্রা, এবং 2 থেকে 3টা কিনতে পারবে বলতেছে। তার মানে একটা গোলাপ ফুলের দাম দাঁড়ায় তোমার 2 থেকে 3 টাকার কাছাকাছি, মানে 3 থেকে 3.5 টাকা এরকম হচ্ছে একটা গোলাপের দাম যদি পরীক্ষায় আসে। তাহলে গোলাপ কেনার জন্য 10 ফ্রা দিব বলছে, এবং বলছে যে তুমি গোলাপ দিয়ে সাজলেই তো তোমাকে সুন্দর লাগবে, সুরুচিপূর্ণ রাখবে। মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না। সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাক পরিচ্ছদে ওই রকম খেলো দেখানোর মতো আর কিছু বেশ, মানে সে বলছে যে গোলাপ পরে যাওয়াটা, মানে মণিমুক্তাদের, মানে এখানে তো অনেক বড় লোকরা থাকবে, তাদের মণিমুক্তার সামনে আমি গোলাপ পরে গেলে ওটা দেখতে বিচ্ছিরি লাগবে, আমি যেতে চাই না, হাসির পাত্র হয়ে যাব। তখন তার স্বামী চেঁচিয়ে উঠলো, আচ্ছা কি বুকা দেখতে আমরা, যাও তোমার বান্ধবী মাদার ফুরস্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জরুয়া গহনা যেন তোমায় ধার দেয়, এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। বলছে, আমরা কত বোকা, দেখো তোমার বান্ধবী যে মাদার ফরেস্টিয়ার আছে, তার মানে মাদার ফরেস্টিয়ারের কথা বুঝবা, তার ধনী বান্ধবী, যে তার সাথে দেখা করে তারা বলো যে তার 2টা গহনা দিতে, তুমি সেটা পরিতে যেতে পারো, এবং তার কাছে খুঁজলে যে সে দিবে তোমাকে, এরকম একটা সম্পর্ক তো তোমাদের অলরেডি আছে। সে সে আনন্দধ্বনি করে উঠলে, আনন্দধ্বনি মানে সে খুব আনন্দিত হয়ে গিয়েছে। তারপর বলল, সত্যিই তো, এটা আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী বলে মাদাম ফরেস্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে একটি বড় জরুয়া গহনার বাক্স বের করে এনে দেয়। তাহলে কাচের দরজা লাগানো গোপন কক্ষটা কেমন ছিল? কাচের দরজা লাগানো, এমসিকিউ আসলে যেন একেবারে টপনচ উত্তর করতে পারো, সব সাজিয়ে দিচ্ছি। তারপরে দেখো, বলা হচ্ছে, ভাই যা ইচ্ছা এখান থেকে নাও। সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কন মানে হচ্ছে যেগুলো ধরো কানে পড়ে, মানে শব্দ হয় এরকম। তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্যে বড় একটা সোনার ভিনিশার ক্রুশ বলতে আমরা অনেক সময় দেখি না, গলার মধ্যে যে পরে হচ্ছে তোমার খ্রিস্টে ধর্মদের একটা সাইন, তো ওই সাইনিং ক্রুশ। আয়নার সামনে গিয়ে সে জরুয়া গহনাগুলো পরে দেখে তার ইতস্তত করে, কিন্তু এগুলো নেয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পারে না। তারপর সে জিজ্ঞেস করে যে আর কিছু তোমার কাছে নেই, মানে এগুলো একদিকে তার পছন্দ হচ্ছে না, আবার চিন্তা করতেছে এগুলো যদি না পাই তাও তো লস। তারপরে সে একটু মানে সন্ধিয়ান হয়ে জিজ্ঞেস করছে, আর কিছু কি আছে? কেন আছে, তোমার যা পছন্দ তুমি বেছে নাও। হঠাৎ সে কালো সেটিনের একটি বক্সে, তাহলে দেখো সেটিন মানে হচ্ছে তোমার কালো সেটিন বলতে তোমার হচ্ছে সেটিন মানে ওটা একটা রেশমি কাপড়ের বাক্সে, একটা কালো রেশমি কাপড়, সেটিন মানে রেশমি কাপড় দিয়ে বানানো একটা বাক্স। তাহলে কালো সেটিনের একটি বাক্সে দেখলো অপূর্ব একখানে হীরার হার, অদম্য কামনায় তার বুক দূর দূর করে। তো সে ওই সিটিনের একটা কালো, যদি বলা হয় সিটিনের বাক্সটা কোন রঙের, কালো রঙের সিটিনের বাক্স দেখলো সে, এবং সেটা দেখে তার বুকে দূর দূর করলো, এবং সে ভাবলো যদি এই হীরার নেকলেসটা আমি পাই তাহলে দারুণ হয়। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে, সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহ্বল হয়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞেস করলো, তুমি এইখানে আমায় ধার দেবে? শুধু এটা? কেন দেবে না, নিশ্চয়ই দেবো। সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে। তার মানে দেখো সে কেন বান্ধবীর গলা জড়িয়ে ধরে, খুশি হয়ে যে আমার বান্ধবীকে খুঁজলাম, আমাকে দিয়ে দিল। পরম আবেগে তাকে বুকে চেপে ধরে তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে।
বল নাচের দিন এসে গেল। মাদাম লাইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়, সুদর্শনা, হাস্যময়ী, আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞেস করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যদের তার সঙ্গে ওয়াল্টজ নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল। যদি বলা হয় মন্ত্রিসভার সবাই মাদাম তোমার হচ্ছে লাইসেলের সাথে, যে দেখো মাদাম লুইসেলের সাথে কোন নাচ করতে ইচ্ছা প্রকাশ করছিল, উত্তর হবে ওয়াল্টজ নৃত্য করতে ইচ্ছা করছিল। স্বয়ং শিক্ষামন্ত্রীও তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। শিক্ষামন্ত্রীও আরে আরে তাকাচ্ছিলেন যে এত সুন্দরী মহিলা সে আগে ওইরকম খুব কম দেখেছে। আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দ মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহুতি ও মুগ্ধতা, তার জাগ্রত সব কামনা। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। সে ভাবছে যে এই যে মানুষ আমার দিকে তাকাচ্ছে, আমি নৃত্য করছি, এই যে একটা আনন্দ, এই যে একটা মুগ্ধতা, এটা একটা মেয়ের জীবনে কত না তৃপ্তিদায়ক, এইটাই তো একটা মেয়ে চায়, সে ভাবছে। ভোর 4টার দিকে বাড়ি ফিরে গেল। তারা সকাল 4টার দিকে বাড়ি যাচ্ছে। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটা বিশ্রাম করে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল। তো বলা হচ্ছে তার স্বামী আসলে আধ ঘুমা অবস্থায় ছিল এবং সে আসলে নৃত্য করে একেবারে পুরোপুরি এনজয় করেছে পুরো জায়গাটা, যেটা তার ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা একটা আট পরে সাধারণ চাদর নিয়ে এসেছিল। সে তার কাঁধের উপরে সেটি চড়িয়ে দেয়। অর্থাৎ তারা বাসা থেকে আসার সময় আট পরে, মানে একটু পুরাতন ধরনের আগের কালের একটা চাদর নিয়ে এসেছিল। এইটা সে তার স্বামীর উপর জড়িয়ে দিয়েছিল। বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র্য সুপরিস্ফুট হয়ে উঠছিল। তো বলা হচ্ছে যে সেটি কাঁধের উপর জড়িয়ে দেয় এবং স্বামীর উপরে না বলে যে সে তার নিজের উপর কাঁধের উপরও দিচ্ছে, যেহেতু ঠান্ডা লাগছে এবং এটা দেখে একটু গরিব গরিব লাগছে তাকে। মেয়েটি তা অনুভব করতে পারে, তাই অন্য সব ধনী মেয়েরা দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল। তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। সো তার এত সুন্দর কাপড়ের উপরে এই সামান্য চাদরটা পরলে তাকে দেখতে তো একটু কেমন লাগছে। সো যারা ধনী রেশমি কাপড়ের চাদর পরে আসছে তাদের কাছে তার নিজেকে একটু মানে গরিব গরিব লাগছে, তাই সে একটু তাড়াতাড়ি হেঁটে হেঁটে বের হয়ে যেতে চাচ্ছে। লুইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে, আমি একখানা গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি, তো লুইসেল বলতে হচ্ছে তার স্বামীর কথা বলা হচ্ছে, আর মাদাম লুইসেল হচ্ছে মেয়েটা যে স্ত্রী। সে বলছে আমি একটা গাড়ি ডেকে আনি, পরে ঠান্ডা লাগবে। কিন্তু মেয়েটি কোনো কথায় কান্না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানা দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে। সো তারা আশেপাশে আর গাড়ি পেল না। অনেক দূর হাঁটার পরে একটা গাড়ি দেখে গাড়োয়ান বা মানে যারা ড্রাইভার তাকে ডাকতেছে। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। সিন নদী হচ্ছে তোমার প্যারিসে অবস্থিত। প্যারিস যে শহরটা রাজধানী, সেটা সিন নদীর উপকূলে অবস্থিত। শেষ পর্যন্ত যে তারা পুরাতন একখানা পায়, অর্থাৎ একটা গাড়ি পায়, তাহলে সেই নিশাচর 2 যাত্রীর গাড়ি বা পেরিতে সন্ধ্যার পর লোকেরা চোখে পড়ে তার একখানা। বলা হচ্ছে যে তারা এমন একটা গাড়ি পাইছে যেই গাড়ি মানে সন্ধ্যাবেলা দেখা যায় রোডে ঘাটে ঘুরে, এরকম একটা পুরাতন ধাঁচের গাড়ি। যেই দিনে এগুলা নিজের দুর্দশা দেখতে লজ্জা পায়। বলা হচ্ছে যে যেই দিনে এইগুলো নিজের দুর্দশা দেখতে লজ্জা পায়, বলা হচ্ছে ওই গাড়িগুলো নিজেদের দিকে তাকালে তাদের দুর্দশা দেখে তাদের নিজেদেরও লজ্জা হয়। ওইখানে তাদের মার্টার স্ট্রিটের ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তাহলে লাইসেলদের বাসা কই ছিল? লুইসেলদের বাসা ছিল মার্টার স্ট্রিটে। তাহলে পরীক্ষায় যদি বলা হয় যে লুইসেলদের বাসা কোথায় ছিল, মার্টার স্ট্রিটে, তাদের মার্টার স্ট্রিটে যে বাসা ছিল, বাসার দরজার সামনে নিয়ে গাড়ি থামিয়ে দেয়। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে। সো তার স্বামী পরের দিন কেরানি, যেহেতু 10টায় অফিসে যেতে হবে, নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খুলে সে হঠাৎ আর্তনাদ করে উঠল, তার হারখানা গলায় জড়ানো নেই। তো বলা হচ্ছে যে সে চিন্তাগুলো দেখি আমাকে কেমন লাগছে, নতুন কাপড় বা জামা পরলে আমরা যেরকম বারবার আয়নায় দেখি, তো সে শেষ বেশ তাকে মানে এত সুন্দর লাগছে, তাকে গৌরবমণ্ডিত লাগছে। সে তার নিজের চেহারা দেখতে গিয়ে আয়নায় দেখলো যে তার গলার মধ্যে যে নেকলেসটা ছিল সেই হারটি এখন আর নেই। তার স্বামীর পোশাক তখনও অর্ধেক মাত্র খোলা হয়েছে। স্বামী অর্ধেক মনে করো যে শার্ট খুলে প্যান্ট খুলতে যাবে, এরকম একটা অবস্থা। সে জিজ্ঞেস করলো কি হয়েছে। উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, আমার কাছে মাদাম ফুরস্টিয়ারের হারখানা নেই। আতঙ্কিতভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে? তা কি করে হবে? এটা সম্ভব নয়। পোশাক ও বহির্বাসের ভাঁজের মধ্যে পকেটে সব জায়গায় খোঁজ করে, কিন্তু তা পাওয়া গেল না। স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময়
তা যে তোমার গলায় ছিল। তো বলছে ওই বাসা থেকে যখন বের হয় তখন স্বামী দেখছে যে তার গলায় গহনা ছিল। তোমার ঠিক মনে আছে? হ্যাঁ, আমার যখন বিশ্রাম কক্ষে দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল, আমার খেয়াল আছে। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যেই নিশ্চয়ই পড়েছে। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে? তো জিজ্ঞেস করছে তুমি কি গাড়ির নাম্বারটা দেখছিলা? না। আর তুমি কি তা লক্ষ্য করেছিলে? না। স্বামী একবার স্ত্রীকে জিজ্ঞেস করে, স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে তুমি দেখছিলে? না। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল। সে বলল আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর সে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন পরে রয়ে গেল। সান্ধ্য গাউন মানে সন্ধ্যাবেলা যেই ড্রেসটা পরে, সান্ধ্য গাউন, সেটা পরেই সে রয়ে গেল, যেটা পরে সে গিয়েছিল। বিছানায় শুতে যাবার শক্তি তার নেই। কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল। বলো, এখন আর তার মধ্যে কোনো উচ্চাসা বা কোনো ভাবনা নেই। সে গা এলিয়ে পড়ে রইল যে আমার এখন কি হবে। সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো। তাহলে পরীক্ষায় যদি বলা হয় যে হারটি বা নেকলেসটি খুঁজতে যাওয়ার পর তার স্বামী সকাল কয়টায় ফিরে এসেছিল? 7টায়। অফিসে যাওয়ার কথা কয়টায়? সকাল 10টায়। কিছুই সে খুঁজে পায়নি। সে পুলিশের কাছেও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটি বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তার মনে কিছুটা আশা হলো। তার কাছে মনে হচ্ছে যে আমার দ্বারা যতটুকু করা সম্ভব ছিল আমি অলরেডি করে এসেছি। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো। সন্ধ্যাবেলা যখন লুইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ। কিছুই সে খুঁজে পায়নি। সে বলল তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছো, তাই তা তুমি মেরামত করতে দিয়েছো, তাতে আমরা ভেবে দেখার সময় পাবো। সো সে একটা বুদ্ধি দিল তার স্ত্রীকে যে তুমি তোমার বান্ধবীকে বলো যে এই হারের একটা আংটা আমরা ভেঙে ফেলেছি, সো এটা আমরা মেরামত করতে কয়েকদিন সময় লাগবে, মেরামত করে দিচ্ছি। এটা লিখে দিলে আমরা কয়েকদিন চিন্তা ভাবনা করার সময় পাবো যে এখন আমাদের কি করা উচিত। তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল। 1 সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো। তাহলে কখন তারা আশা শেষ ত্যাগ করেছে? 1 সপ্তাহ হয়ে যাওয়ার পর, অর্থাৎ 7 দিন পরে তারা সব আশা ছেড়ে দিয়েছে। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করলো ওই জরুয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতেই হবে। তার মানে তার স্বামী তার থেকে 5 বছরের বড় ছিল। পরীক্ষা যদি আসে তার স্বামী তার থেকে কত বছরের বড় ছিল? 5 বছরের বড় ছিল। তারপরে দেখো ওই জরুয়া গহনা ফেরত দিতে হবে। পরদিন যেই বাক্সে ওটা ছিল তার ভেতরে যেই স্বর্ণকারের নাম ছিল তার কাছে তারা সেটি নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেটে বলল, অর্থাৎ এই যে স্বর্ণটার বক্স ছিল, এই বক্সে যার নাম লেখা ছিল ওই স্বর্ণকারের কাছে গেছে যে এটা বানিয়েছে। মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বক্সটা দিয়েছিলাম। তো সে বলছে ওই বক্সটা আমি বেচেছি, বাট হারটা আমি বেচিনি, হারটা ছিল আরেকটা। তারপর তারা সেই হারটির মতো হার খুঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকারের থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে। দুজনই শরীর বিরক্ত ও উদ্বেগে খারাপ হয়ে গেল। প্যালেস রয়েলে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলে সেটা তাদের হারানো হারের মতো। সো প্যালেস রয়্যালস, তাহলে এটা মাথায় রাখবা যে প্যালেস রয়্যালসে তারা এমন একটা হীরার হার দেখেছিল যেটা তাদের ওই হারানো হারের মতো। তাহলে যদি বলা হয় তারা কোথায় তাদের হারানো হারের মতো একটা হার দেখেছিল? প্যালেস রয়্যালসে, প্যালেস রয়্যালে, প্যালেস রয়্যালে, প্যালেস রয়্যালে। দাগিয়ে দিচ্ছে, এমসিকিউতে আসতে পারে। তার দাম 40,000 ফ্রা। 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে। 3 দিন যে ওটা বিক্রি না করে সেই জন্য স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। তারা আরও ব্যবস্থা করলো যে ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায়, তারা এটি ফেরত দিলে 34 ফ্রা ফেরত নিতে পারবে। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, বাকিটা সে ধার করলো। সো যে স্বামী ছিল সে ওই দোকানদারকে বলল যে আমরা 36,000 ফ্রা দিয়ে এটা কিনে নিব, আর আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বা যে ফেব্রুয়ারি মাস চলছে এর মধ্যে যদি আগের হারটা ফেরত পাই তাহলে আমরা এটা দিয়ে 34,000 ফ্রা নিয়ে যাব, আমরা 2,000 টাকা লস গুনবো। তারপরেও এরকম একটা কন্ডিশনে আপনি রাজি হন। রাজি হলো এবং তার বাবার জমি, অর্থাৎ যে স্বামী ছিল তার বাবার জমি বিক্রির পরে 18,000 ফ্রা ছিল এবং সে আরও 18,000 ফ্রার মতো ঋণ করেছে। মাদাম লুইসেল যখন জরুয়া গহনা মাদাম ফুরিয়েস্টারকে ফেরত দিতে গেল তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বললো ওটা আরও আগে তোমায় ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমারও দরকার হতে পারে। সো বান্ধবী তো আর জানে না মূল ঘটনা, তো বান্ধবী বলতেছে এটা তোমার বাসায় যেহেতু ছিল এটা আমাকে আরও আগে ফেরত দেওয়া উচিত ছিল, কারণ এর মধ্যে তো এটা আমারও দরকার পড়তে পারতো, তোমাকে আমি দিলাম, তুমি তো আমাকে কিছু জানালে না। কিন্তু মূল ঘটনা কিন্তু সে বলে নাই।
তারপরে দেখো তার বান্ধবী সেই ভয় করছিল, তেমনভাবে সে গহনার বাক্সটি খুললো না, অর্থাৎ সে একটু ভয় করছিল যদি গহনার বাক্সটা খুলে তার কাছে হেরফের মনে হয়। তো বান্ধবী গহনার বাক্স না খুলে সে জায়গাটা নিয়ে জায়গায় রেখে দিয়েছে। যদি বলে যে বদলে দেওয়া হয়েছে, সে টের পেত, সে কি মনে করতো, সে কি বলতো, সে কি অপহারক ভাবতো। এবার মাদাম লুইসেল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে, সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গে করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন, সে তা দেবে। দাসীকে তারা বিদায় করে দিল, অর্থাৎ তাদের বাসায় একটা দাসী ছিল এই গরিব অবস্থায়, তারা বিদায় করে দিচ্ছে। তারা তাদের বাসা পরিবর্তন করলো, নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো, অর্থাৎ আগের বাসা ছেড়ে দিয়েছে, এত টাকা নাই, এখন তো তাদের ঋণ শোধ করতে হবে। তাদের আরামের জীবন থেকে তারা এখন দুর্জীবনে যাচ্ছে। ঘর কন্যার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল, আগে সে পারত না। তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধয়, তার নখগুলাকে যত্ন করে সে গোলাপি বানিয়েছিল, এগুলা দিয়ে সে এখন বাসন ধয়। তৈলাক্ত পাত্র ও ঝোল রাঁধার কড়াই মাঝে, অর্থাৎ সে এখন ঘরের সব কাজকাম করে। ময়লা কাপড় চোপড়, সেমিজ, বাসন, মুছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তুলে। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি, কষাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। অর্থাৎ এই যে দুর্দিনে দুঃখের একটা পয়সার জন্য সে দর কষাকষি করে, যে আমি একবার দাম দর করে নিব কারণ আমার অবস্থা খারাপ। প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু সুদ দিতে হয়। প্রত্যেক মাসেই দলিল টলিল দিয়ে সে কাউকে না কাউকে টাকা পয়সা দিয়ে ওই 18,000 টাকার হিসাব মিলাচ্ছে। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে, সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে রাত্রে। এরকম জীবন 10 বছর ধরে। বলা হচ্ছে যে এক পাতা 500 হিসাবে সে প্রায়ই লেখা নকল করে। বলা হচ্ছে যে ব্যবসায়ীদের খাতাপত্রের হিসাব করে দেয় এবং রাত্রে সে টাইপও করে দেয়। টাইপ করে দেয় কি, যে এক পাতা কাজ করলে সে 500, মানে ধরো 5 পয়সার মতো পায়, এরকম করে সে মানুষের লেখাও নকল করে দেয় রাত্রে। এবং এরকম করেই তাদের 10টা বছর কেটে যায়। 10 বছর শেষে তারা সব কিছু মহাজনের সুচ্ছ প্রাপ্য দিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে। তাছাড়াও কিছু তাদের সঞ্চয় হলো, অর্থাৎ 10 বছরে সব টাকা পয়সা ঋণ শোধ করে তাদের কিছু টাকা সঞ্চয় হয়েছে। এখন মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়। এই যে মহিলাটা ঘরের কাজকর্ম করে এখন তার শরীর দেখলে মনে হয় সে একটা বৃদ্ধ মহিলা। সে এখন গরিব গৃহস্থের শক্ত কর্মঠ অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, ঘাগরা একপাশে মুচড়ানো, হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধয়, অর্থাৎ তাদের ঘরটা পরিষ্কার করে। তারপর কিন্তু কখনো তার স্বামীর যখন আপিসে থাকে, জানালার ধারে বসে বিগত দিনের সান্ধ্য অনুষ্ঠানের সেই বল নাচ তাকে এত সুন্দর দেখাচ্ছিল, ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা ভাবে। বলা হচ্ছে এখনও এই দুঃখের মধ্যে মাঝে মধ্যে জানালায় বসে ভাবে ওই রাতটা কতটাই না মধুর ছিল। নৃত্যের সময় সবাই তার দিকে তাকাতো, সবাই তাকে প্রশংসা করতো, ওই ফিলিংসটা তাকে মাঝে মধ্যে আনন্দ দেয়। যদি সে গলার সে হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ এই জীবন, আর তার মধ্যে কত বৈচিত্র্য। সামান্য একটা বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে আর বাঁচতেও পারে। সো সে ভাবছে যে ওই দিন হারটা না হারালে তাদের জীবনটা কেমনভাবে যেত। মানুষের জীবন কতটা বৈচিত্র্যময়, একটা হারের জন্য তার জীবনটাই ধ্বংস হয়ে গেছে। কোনো একটা জিনিসের জন্য মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, কোনো একটা জিনিসের জন্য মানুষের জীবনে আবার নতুন করে সুযোগ সম্ভাবনা আসে। এক রবিবারে, তাহলে দেখো রবিবারের কথা আসছে বারবার, সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পুস এলসিসে ঘুরে বেড়াচ্ছিল, তাহলে সে কোথায় ঘুরে বেড়াচ্ছিল? চাম্পুস এলসিস, এটা একটা পার্কের মতো জায়গা। হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়লো। সে হলো মাদাম ফুরস্টিয়ার। সে এখনও যুবতী, সুন্দরী, আকর্ষণীয়। দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল। সে কি মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সব কিছু খুলে বলবে। কেন বলবে না? সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল সুপ্রভাত জেনি। তার বন্ধু তাকে চিনতে পারল না। এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হলো, সে বিব্রতভাবে বলল। তো সে চিন্তা করলো একদিন সে পার্কে ঘুরতে গেছে চাম্পুস এলসিসে, এবং সেখানে দেখলো তার যে ধনী বান্ধবী যার থেকে সে গহনাটা এনেছিল, নেকলেসটা, তাকে দেখলো যে সে এখনও যুবতী আছে এবং এখনও তার রূপের মাধুর্য অনেক সুন্দর। সো সে ভাবলো যে তার সাথে কি গিয়ে কথা বলবো, তাকে কি ফুল ঘটনাটা খুলে বলবো? আচ্ছা না বলি না, কেন বলবো না, আমি তো সব টাকা ফেরত দিয়ে দিয়েছি, তাকে আমি পুরো ঘটনাটা খুলে বলবো। তাই গিয়ে বললো যে সুপ্রভাত জেনি, তাকে সম্বোধন জানালো শুভ সকাল বলে। এবং সেটা শুনে সে একটু বিব্রত হলো যে এই মহিলাটা অপরিচিত, আমাকে এত ঘনিষ্ঠ আদরভাবে সম্বোধন করছে। সে বলল মাদাম আপনি তো চিনলাম না। তো সে বললো
আপনারা তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে, আমি মাতিলদা লাইসেল। তো ওই তার বান্ধবী ফুরস্টিয়ার বলছে আপনার মনে হয় ভুল হচ্ছে, আমি আপনাকে চিনলাম না। তখন তার বান্ধবী বলছে আমি মাতিলদা লুইসেল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, হায় আমার বেচারি মাতিলদা, এমনভাবে কি করে তুমি বদলে গেলে? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে। তো বান্ধবী বলছে যে আমার এই অবস্থার কারণে তো তুমি দায়ী, তোমার সাথে দেখা হওয়ার পরেই আমার দুর্দিন শুরু হয়েছে। বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। আমার জন্য তা কি করে হলো? তো বান্ধবী বলছে আমার জন্য তোমার দুর্দিন যাবে কেন? আমি আরও তোমার গহনা দিয়ে সাহায্য করলাম, তুমি সুন্দর একটা অনুষ্ঠান ভোগ করলে। সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পরতে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে আছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। সেখানে বলতে হারের কথা বলা হচ্ছে যে ওই হারটা আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তা আমায় তুমি ফেরত দিয়েছিলে? তো বান্ধবী বলছে এটা হারাই গেলে তুমি আমাকে দিলে কিভাবে? ঠিক সেখানার মতো একটা তোমাকে আমি ফেরত দিয়েছিলাম, তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবেই নিশ্চিন্ত হয়েছি। মাদাম ফুরস্টিয়ার তাকে কথার মাঝপথে থামায় দিয়ে বলতেছে একটু থামো থামো থামো, তোমার 10 বছর লেগেছে, তুমি একটা হীরার আংটি দিয়েছিল আমি বুঝিনি। তুমি বলছো যে আমারটা ফেরত দেবার জন্য একখানা হীরার হার কিনেছিলে। হ্যাঁ, তা তুমি খেয়াল করোনি ওই দুটো একরকম ছিল? তো বলছে যে তুমি খেয়াল করোনি, তার বান্ধবী তাকে বলছে। বলে সে গর্বের ভাবে ওর সরল আনন্দে একটু আসলো। সে বললো যে তুমি খেয়াল করোনি, দুইটা তো একই রকম ছিল, আমি তো হীরারটা তোমাকে দিয়েছি। সে একটু ফ্লেক্স নিল যে তুমি এটা বুঝো না, একটু হাসলো। দেখে মাদাম ফুরস্টিয়ার তার বান্ধবী এর মনে খুব লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, অর্থাৎ বান্ধবীর দুইটা হাত ধরে সে বলল, হায় আমার বেচারি মাতিলদা, ও বান্ধবী আমারটা ছিল নকল, আমি তো একটা নকল নেকলেস নিয়েছিলাম, তার দাম মাত্র 500 ফ্রা হবে। অর্থাৎ 500 ফ্রা তো তার কাছেই ছিল, তাদের কাছে তো 18,000 ফ্রা ছিল, 500 টাকা দিয়ে এটা সমাধান হয়ে যেত। তো এই ঘটনাটা যদি বলতো তাইলেই সমাধান হয়ে যেত। তাহলে এই গল্প থেকে আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে উচ্চাবিলাসী উচ্চাকাঙ্ক্ষা আমাদের কখনোই থাকা উচিত না। আমার যা কিছু আছে তা নিয়ে স্যাটিসফাইড থাকার নামই জীবন, এবং আমি ভালো কিছুর জন্য পাওয়ার চেষ্টা করব, পরিশ্রম করে যোগ্যতা থাকলে আল্লাহ তাআলা আমাকে তা দিবেন। কিন্তু আকাশ কুসুম চিন্তা ভাবনা করে উচ্চাবিলাসী উচ্চাকাঙ্ক্ষা রেখে নিজের জীবন ধ্বংস করার মানে হয় না। সো এইখানে কিন্তু সে যদি উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাবিলাসী না হয়ে নিজের যা কিছু ছিল তা দিয়ে ওই প্রোগ্রামটা শেষ করে আসতো, তাহলে কিন্তু আজকে এই পরিণতি 10 বছর এত কষ্টে কাটাতে হতো না। আমি স্বাধীন, আমি যেমন এমনই, এটা দেখে তুমি আমাকে পছন্দ করলে করো, না করলে করিও না। মাদাম লুইসেল বা মাতিলদা তো এটাও করতে পারতো যে আমি এমনই, আমি গরিব ঘরের কেরানির বউ, আমাকে দেখে এত খুশি হওয়ার কিছু নাই। অ্যাকসেপ্ট মি অর রিজেক্ট মি, আই উইল অ্যাকসেপ্ট ইট, কারণ আল্লাহ তাআলা আমাকে এতটুকুই দিয়েছেন, এটা নিয়ে আমি সন্তুষ্ট। সো এইটা করলে আজকের এই জায়গায় আসতে হতো না। কিংবা যখন একটা ঘটনা ঘটে গিয়েছে ওই ঘটনার সত্যটা বলা। ওই দিন মাদাম লাইসেলকে যদি মাদাম ফুরস্টিয়ারকে, তার বান্ধবীকে, ধনী বান্ধবীকে যদি সে ঘটনাটা খুলে বলতো, হয়তো বান্ধবী তাকে ধমক দিত বা ঝাড়ি দিত, কিন্তু ধমক বা ঝাড়ি খাবে বলে, তার মান সম্মান চলে যাবে বলে তারা 10টা বছর কষ্ট করলো। ওই দিন গিয়ে যদি ফুল ঘটনাটা তাকে খুলে বলতো, হয়তো এত কষ্ট করতে হতো না। সো অনেক ক্ষেত্রে আমরা নিজে নিজে ডিসিশন নিই, আমরা কারোর সাথে পরামর্শ করি না, কাউকে গিয়ে বলি না। সো একটা অন্যায় করে ফেললে আমরা সেই অন্যায়টাকে নিজে নিজে রিকভার করার চেষ্টা করি। সো কিছু কিছু ক্ষেত্রে অন্যায়ের কথাটা বলে ফেললে যে শুনছে সে হয়তো সেটা শুনে তোমাকে সঠিক সমাধান দিতে পারে। সো আমরা দুইটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কোনো ভুল করলে সেই ভুলটা যার কাছে করছি তার কাছে সামনাসামনি বলে দিব যে এটা আমার ভুল হয়েছে, এটা করা উচিত হয়নি, এখন তুমি আমাকে এর জন্য কি করবে, সমাধান পেয়ে যাবা। আর একটা হচ্ছে উচ্চাবিলাসী লোভ আকাঙ্ক্ষা রাখবা না। এই হচ্ছে মূল গল্পটা, যেটা আমি একেবারে শুরুতে বলেছি। গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে ইয়েলো কালার দিয়ে দিয়েছি। অ্যাডমিশন হোক কিংবা এইচএসসি বোর্ড পরীক্ষা, দুই জায়গায় চমৎকার রেজাল্ট করতে পারবে। মূল বক্তব্য, নেকলেস গল্পের মূল চরিত্র মাদাম লুইসেল ছিল অতি সুন্দরী, শিক্ষা পরিষদ অফিসের সামান্য বেতনভুক্ত কেরানি মসিয়ে লুইসেলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু সে ভাবত সুরুচিপূর্ণ বিলাসী সামগ্রী, উচ্চবিত্তের ভোগবিলাস ও মনোরঞ্জনের সব কিছু ভোগ করার জন্যই তার জন্ম হয়েছে। সেগুলো না পেয়ে সে বিরক্ত, দুঃখিত ও হতাশাগ্রস্ত থাকত। উচ্চবিত্ত ও ধনীদের জীবনচারণে সে মোহগ্রস্ত হয়ে থাকত। একদিন জনশিক্ষা মন্ত্রী মসিয়ে ও মাদাম লুইসেলকে তার বাসভবনে একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ করেন। অনুষ্ঠানে যাওয়ার মতো ভালো পোশাক ও অলঙ্কার না থাকায় মাদাম লুইসেল ওখানে যেতে অস্বীকৃতি জানায়। স্বামী মসিয়ে নানাভাবে চেষ্টা করতে থাকে স্ত্রীকে ওখানে নেয়ার জন্য।
মসিয়ে তার স্ত্রীকে পোশাকের জন্য টাকা দিলেও অলংকারের জন্য মাদাম লুইসেল তার বান্ধবী মাদাম ফোরস্টিয়ারের কাছ থেকে একটি হীরার নেকলেস ধার করে অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে মাদাম লুইসেল আনন্দ ও উৎসাহ নিয়ে বল নৃত্যে মত্ত হয়ে ওঠে। এতে সে সব পুরুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে। সবাই তার সঙ্গে আলাপে আগ্রহী হয়। রূপের গর্বে ও সাফল্যের গৌরবে মাদাম লুইসেল গর্বিত বোধ করতে থাকে। শেষ রাতে সে স্বামীর সঙ্গে বাড়ি ফিরে নিজের গৌরবান্বিত রূপ দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আর্তনাদ করে ওঠে, কারণ হীরার নেকলেসখানা তার গলায় ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তা পাওয়া গেল না। মসি ও মাদাম লুইসেল সিদ্ধান্ত নেয় যেভাবে হোক গহনাটি ফোরস্টিয়ারকে তারা ফেরত দিবে। তারা 36,000 ফ্রা দিয়ে একই রকম দেখতে একটা নেকলেস কিনে ফোরস্টিয়ারকে ফেরত দেয়। মসি তার স্ত্রীর পোশাকের জন্য টাকা দিলেও এরপরে বলা হচ্ছে ওই টাকার প্রায় অর্ধেক ছিল ধার করা। লুইসেল সম্পত্তির প্রতি মাসে ধারের টাকা শোধ করার জন্য তাদের খরচ কমানোর সিদ্ধান্ত নেয়। ফলে দাসদাসী বিদায় করে একটা নিচু ছাদের বাড়ি ভাড়া করে মাদাম লুইসেল নিজেই বাসন মাজা, ময়লা আবর্জনা রাস্তায় ফেলাও জল তোলার কাজ করতে থাকে। তার স্বামীও অফিসের কাজ শেষ করে সন্ধ্যার পর কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা দেখে। এভাবে ফোরস্টিয়ারের গয়না টাকা শোধ করতে তাদের 10 বছর লেগে যায়। ততদিনে মাদাম লুইসেলের চেহারায় পৌরত্ব মানে দেখতে একটু তোমার বয়স্ক ছাপ পড়ে যায়। সে বুঝতে পারে বিলাসিতা একজন মানুষকে কিভাবে ধ্বংস করে। এক রবিবারে সে মানসিক প্রশান্তির জন্য চামস এলিসিসে ঘুরতে যায়। সেখানে তার সঙ্গে ফোরস্টিয়ারের দেখা হয়। মাদাম লাইসেল ফোরস্টিয়ারের কাছে তার সমস্ত দুর্দশা ও এর কারণ খুলে বলে। ফোরস্টিয়ার আহত মনে মাদাম লাইসেলকে জানায় তার হারটি ছিল নকল এবং সেটির দাম মাত্র 500 ফ্রা। কিন্তু মাদাম লুইসেল এর বদলে 36,000 টাকা দিয়ে খাঁটি হীরার নেকলেস কিনে দিয়েছে, যা তাকে মানসিকভাবে আহত করেছে। অর্থাৎ ফোরস্টিয়ারও কষ্ট পেয়েছেন এটা শুনে, যে তুমি আমাকে আগে বলতা। গুরুত্বপূর্ণ তথ্য, চরিত্র হচ্ছে মিস্টার লুইসেল মানে যে হচ্ছে স্বামী, মাদাম লুইসেল মানে স্ত্রী বা মতিলদা তাকে বলা হয় বা মাতিলদা, ফোরস্টিয়ার হচ্ছে বান্ধবী। নেকলেস গল্পটি নীতি শিক্ষামূলক গল্প। এটি ফরাসি ভাষা থেকে অনুদিত, চলিত ভাষায় লিখেছেন পূর্ণেন্দু দস্তিদার। মাদাম লুইসেল নেকলেস নাটকের কেন্দ্রীয় চরিত্র মাদাম লুইসেল। তার প্রকৃত নাম হচ্ছে মাতিলদা। মাদাম লুইসেল চরিত্রে বিলাসিতা ও উচ্চাকাঙ্ক্ষার দিকটি পরিলক্ষিত হয়। নিজের দারিদ্রতায় সে ছিল বিরক্ত, দুঃখিত ও হতাশাগ্রস্ত। তাই উচ্চবিত্তের মতো জীবন প্রদর্শনের জন্য সে বান্ধবীর হীরার হার ধার করে। সেই হার হারানোর পর মাদাম লুইসেলের জীবনের করুণ পরিণতির দিকটি লক্ষ্য করা যায়। নেকলেস গল্পে জীবনের রূঢ় বাস্তবতাকে মেনে নিতে না পারা এবং বিলাসিতা করতে গিয়ে নিঃস্ব হওয়ার দিকটি মাদাম লুইসেলের চরিত্রে ফুটে ওঠে। সো এগুলো অলরেডি আমরা বলেছি, হ্যাঁ, যে মাতিলদা ভাবত তার থাকবে প্রাচ্যচিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ, আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহবৃত্ত। একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, এই যে এমসিকিউর জন্য। থাকবে তাতে চমৎকার আসবাব ঘর, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। অভিযাত্রী বিশ্ববিদ্যালয় ভর্তি ও অন্যান্য সকল তথ্য আমরা এখানে দেখতে পাই। তারপর বলা হচ্ছে মূলবাণী, মর্মবাণী এবং উপজীব্য বিষয়। ভাগ্যের বিড়ম্বনা, এখানে ভাগ্যের বিড়ম্বনা উচ্চাকাঙ্ক্ষায় জীবনের কঠিন পরিণতি। যেসব পরিচিত আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, তাদের সাথে গল্প গুজব করবে বিকাল 5টায় ছোট সুরভি একটা কক্ষে। তাহলে সে কয়টায় আড্ডা দিবে? বিকাল 5টার কথা এখানে উল্লেখ আছে। তার স্বামী সন্ধ্যা বুঝে বসে ঢাকনা তুলবে সরুয়ার পাত্রের। তারপর বলা হচ্ছে যে তার কক্ষের দেয়ালে ঢাকা থাকবে মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্য পূর্ণ পর্দা দিয়ে। অপরূপ পাত্রে পরিবেশিত হবে গোলাপি রঙের রোহিত মাছের টুকরো অথবা মুরগির পাখনা। গোলাপি রঙের রোহিত মাছের টুকরো অথবা মুরগির পাখনা খেতে খেতে সে শুনবে প্রণয় লীলা কাহিনী। আসতে পারে কি কাহিনী শুনবে? সে প্রণয় লীলার কাহিনী শুনবে মুখে সিংহ বানবীর হাসি নিয়ে। মাতিলদার জন্ম হয়েছিল কেরানি পরিবারে। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। উক্তিটি করা হয়েছে নেকলেস গল্পের নায়িকা মতিলদা সম্পর্কে, বা মাতিলদারকে আমি মতিলদা বলে ফেলছি। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। উক্তিটি করা হয়েছে
মাতিলদা সম্পর্কে, ওখান দিয়ে তুমি আমায় কি করতে বলো। মাতিলদা এই কথাটি বলেছিল বিড় করে, সে ওই সম্পর্কে কিছু ভাবেনি। এখানে বোঝানো হয়েছে অনুষ্ঠানে মাতিলদা কি পড়ে যাবে এই বিষয়ে। হঠাৎ সে আর্তনাদ করে উঠলো, মাতিলদা আর্তনাদ করে উঠলো আয়নার সামনে, গলায় দামি হারখানা না দেখে। আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফা হলে কেনা যাবে। উক্তিটি মাতিলদার, তার ড্রেস কিনা নিয়ে। আমার কোনো মণিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা আমি পরে নিজেকে সাজাতে পারবো, মাতিলদা উক্তিটি বলেছিল। মসিয়ে লুইসেল যে মাতিলদার স্বামী ছিল, কেন্দ্রীয় চরিত্র মাদাম লুইসেলের স্বামী মিস্টার লুইসেল শিক্ষা অফিসের কেরানি হওয়ায় তার জীবনযাপনে সচ্ছলতা ছিল না। স্ত্রীর বিলাসিতা পূরণে বান্ধবীর কাছ থেকে গলার হার ধার করার পরামর্শ দিয়ে নিজের জীবনের দুর্দশার সূচনা করেন মিস্টার লুইসেল। শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে গিয়ে মাদাম লুইসেল গলায় থাকা হীরার হার হারিয়ে ফেললে জমানো টাকা খরচ করে এবং ধার করে নিঃস্ব অবস্থায় নিপতিত সে হয়। সে মনে দুঃখ পায়, এখানে দুঃখ পায় মসিয়ে লুইসেল। বলা হচ্ছে জমসিয়ে লুইসেল মতিলদার চেয়ে বড়, অর্থাৎ বলা হচ্ছে যে এই যে স্বামী লুইসেল সে তার স্ত্রী থেকে 5 বছরের বড় ছিল। ফুরস্টিয়ার যে ধনী বান্ধবী ছিল, কেন্দ্রীয় চরিত্র মাদাম লুইসেলের ধনী বান্ধবী ফুরস্টিয়ার, তার চরিত্রে উদারতার দিকটি পরিলক্ষিত হয়। মাদাম লুইসেল যখন তার কাছে গহনা ধার নিতে চায় তখন সে নির্দ্বিধায় সব গহনা বের করে দেয় পছন্দ করে নেওয়ার জন্য। হারটি ফেরত পেয়ে তা খুলে না দেখার ফলে তার চরিত্রে লুইসেলের প্রতি বিশ্বস্ততার দিকটি ফুটে ওঠে। হায় আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল। উক্তিটি মাদাম ফুরস্টিয়ারের, তার দাম 500 ফ্রার বেশি হবে না, উক্তিটি মাদাম ফুরস্টিয়ার বলেছিলেন। ফ্রা মানে হচ্ছে ফরাসি মুদ্রার নাম। ফরাসি মুদ্রার নাম 2002 সাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় তাদের মুদ্রা হচ্ছে ইউরো, তারা ইউরো তোমার ব্যবহার করে। বল নাচ বিনোদনমূলক সামাজিক নৃত্য অনুষ্ঠান ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই বল নাচ প্রচলিত আছে। কনভেন্ট খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, মিশনারিদের আবাস। যে বলা হচ্ছে না যে আমাদের কনভেন্টের একটা মেয়ে, কনভেন্টের মেয়ে বলতে ফুরস্টিয়ারের কথা বলা হচ্ছিল। রুহিত মাছ, আন্তর্জাতিকভাবে রুই মাছের নাম রুহু, স্থানীয় নাম রুই, রুহিতা, রুহিত, রাও, নলা, এবং গল্পে কিন্তু গোলাপ রঙের রুহিত মাছের কথা বলা হচ্ছে, মাথায় রাখবা। হ্যাঁ, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, সে ছিল চমৎকার এক সুন্দর তরুণী, তাদের কোনো জাতিবর্ণ নেই। সো গুরুত্বপূর্ণ যে লাইনগুলো এমসিকিউতে আসার মতো আমি যেগুলো দাগিয়ে দিয়েছিলাম সেগুলো এখানে দেয়া আছে। এখানে শব্দের অর্থ দেয়া আছে। নিয়তি মানে ভাগ্য, অদৃষ্ট বা কর্মফল। বিশিষ্ট মানে সাধারণ নয় এমন, মর্যাদা সম্পন্ন। কেরানি মানে হচ্ছে অফিস আদালতে নথিপত্র সংরক্ষণ ও তদারকি ও দৈনন্দিন বাধা ধরার কাজে দায়িত্বে নিয়োজিত ব্যক্তি বা করণিক। চাতুর্য মানে চতুরতা। আভিজাত্য মানে বংশমর্যাদা বা কৌলিন্য, কৌলিন্য মানে বংশমর্যাদা বা আভিজাত্য বোঝায়। হতশ্রী মানে হতভাগ্য, শ্রীহীন যার সৌন্দর্য নাই। জীর্ণ মানে জর্জরিত বা পুরনো। ক্রুদ্ধ মানে রাগান্বিত বা রুষ্ট, কেউ রেগে গেলে আমরা বলি না যে সে অনেক ক্রুদ্ধ হয়ে গেছে। খর্বকায় মানে ছোট বা বেটে বা বামন, ছোট সাইজের মানুষদেরকে বলা হচ্ছে। নিন্দ্রালু মানে ঘুম পেয়েছে এমন, নিন্দ্রা বিশিষ্ট। সন্ধ্যভোজ মানে সন্ধ্যাবেলার খাবার। নৈরাশ্য মানে হতাশ, ভরসাহীনতা। হতবুদ্ধি মানে স্তম্ভিত, কিংকর্তব্য বিমর। ইতস্তত মানে সংশয় দুটানো অবস্থা। বিচলিত মানে অধীর ব্যাকুল। বিহবল মানে বিভোর, অভিভূত, আত্মহারা। আটপৌরে মানে সর্বদা ব্যবহারের উপযোগ্য। পোশাকই নয় এমন মানে আগের দিনের। গাউন মানে পাশ্চাত্যে নারীদের পোশাক, সেখানে বলা হচ্ছিল না যে সান্ধ্য গাউন পরে আছে। তারপর স্বর্ণকার মানে যে সোনার অলঙ্কার নির্মাতা। গহনা মানে অলঙ্কার বা ভূষণ। ক্ষতিপূরণ মানে খেসারত বা মানে লোকসান যে হয়েছে। তো এখানে বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা, যেমন ঢাকা, খুলনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখানে কিছু লিখিত পরীক্ষার আমরা প্রশ্ন দিয়েছি যেটা তুমি সৃজনশীলও কাজে লাগাতে পারো। সেই কিছু লাইন দিয়ে এগুলোর কিছু ব্যাখ্যা আমরা নিজেদের মতো করে দিয়েছি। এইগুলো তুমি নিজে চাইলে বানিয়েও লিখতে পারো, এবং পুরো ঘটনাটা বুঝে থাকলে আমরা যেভাবে ধরে ধরে পড়িয়েছি এটা যদি ক্লিয়ার হয়ে যায় এবং তুমি বই থেকে শব্দার্থ অংশটাকে আবার একটু গুরুত্ব দিয়ে পড়লে তুমি মোটামুটি 100% এইচএসসি পরীক্ষা হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমন পাবা। আমরা চেষ্টা করি আমাদের পেইড ব্যাচে অধিক গুরুত্ব দিয়ে তোমাদেরকে ধরে ধরে পড়াতে, যাতে করে তোমার বিশ্ববিদ্যালয় জার্নিটা সহজ হয়। আর এটা হচ্ছে আমাদের নাম্বার, আমার ব্যক্তিগত নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি নাম্বার। আমাদের পেইড ব্যাচে যারা ক্লাস করছো তারা কখনো প্রয়োজন বা দরকার বোধ করলে এই নাম্বারে কল দিতে পারো। ধরো তোমার কোনো ছোট ভাই বোন বা বন্ধু বান্ধব আমাদের ব্যাচে ভর্তি হবে,
এই নাম্বারে তুমি ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে তাদেরকে আমাদের ব্যাচে যুক্ত করতে পারো। এবং তুমি আমাদের ব্যাচে যুক্ত হয়েছো তোমার স্বপ্ন পূরণে আমরা সামনে থেকে কাজ করে যাব। যেভাবে ধরে ধরে প্রতিটা গদ্য পদ্য লাইন ব্যাখ্যা করে দিচ্ছি, এইভাবে পড়ালে অবশ্যই তোমার কমন পড়বে। এবং প্রশ্ন তো আহামরি আসে না, প্রতি বছর এগুলা থেকে আসে। এবং ওয়েবসাইটে আমরা যে পিডিএফগুলো দেই, সেই পিডিএফগুলো বা পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অন্যান্যদের চাইতে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখতে পারবে। সো এক সন্ধ্যায় মাদাম লুইসিলের স্বামী মসিয়ে কি হাতে ঘরে ফিরলেন? একটা বড় খাম, অর্থাৎ একটা আমন্ত্রণপত্র নিয়ে এসেছিল। সেটিন কি? সেটিন মানে হচ্ছে মসৃণ রেশমি বস্ত্র, আমি বলেছিলাম না? এবং এখানে উল্লেখিত সেটিনটা ছিল কালো কালারের। কি কালারের? কালো রঙের ছিল। ঠিক আছে, মাথায় রাখবা, পরীক্ষায় কোন কালার, কোন বার, কোন তারিখ, একেবারে খুঁটিনাটি সব মনে রাখবা। মাদাম লুইসেলের শারীরিক অবস্থার পতন ঘটার মূল কারণ কি? সেটা হচ্ছে কঠোর পরিশ্রম। এখন যেহেতু তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, তাই তার শারীরিক অবস্থার এখন পতন ঘটেছে। মূল নেকলেস গল্পটি কোন ভাষায় রচিত? ফরাসি, যেটা আমরা লা গাউলুইস পত্রিকায় প্রকাশিত হতে দেখেছি, এবং ফরাসির নাম লা পারুরে। তারপরে যদি দেখি, গিদা মুপাসার জন্ম হচ্ছে নরমান্ডি শহরে, ফ্রান্সের, এটা আমরা দেখেছি। এবং এইটুকুই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সো আশা করি যেভাবে পড়িয়েছি এইভাবে পড়ার পর তুমি যদি এইটাকে একবার আমাদের পিডিএফটা পড়ে নাও, তাহলে এই নেকলেস গল্প নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমরা চেষ্টা করি আমাদের পেইড ব্যাচে একেবারে ধরে ধরে একটা স্টুডেন্টকে বেস্ট সার্ভিসটা দিতে। তোমাকে ভালোভাবে পড়ালে, তোমাকে ভালো সেবা দিলে তুমি আমার হয়ে কথা বলবে যে না, আমি ভাইদের ব্যাচে ভর্তি হয়েছি, এত সূক্ষ্মভাবে লাইন বাই লাইন আমাদেরকে পড়ানো হয়েছে, কমন না পড়ে যাবে কোথায়। সো তোমাকে বেস্ট সার্ভিস দিতে সবার আগে সর্বদা প্রস্তুত আমরা। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভকামনা তোমাদের জন্য। তোমাদের সামনে যে স্বপ্ন, কারো স্বপ্ন এইচএসসিতে প্লাস পাওয়া, কারো স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। সো আমরা চেষ্টা করি তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে। এখন তুমি যেই বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রস্তুতি নাও, এই নেকলেস থেকে প্রশ্ন আসলে তুমি 100% উত্তর করতে পারবা। এবং আমাদের ক্লাসের কোয়ালিটি, পড়ানোর দক্ষতা অবশ্যই তোমাকে অনুপ্রাণিত করবে যে না ভাইয়া, আপনাদের এখানে ভর্তি হয়ে অনেক ভালো এবং চমৎকার আউটপুট আমরা পেয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।